জামাই যখন ঈদে শ্বশুর বাড়িতে ঘুরতে এসে নিজের হাতে পিঠা ভেজে সবাইকে খাওয়াচ্ছে, সেই মুহূর্তটা কিন্তু ভোলার নয়। এজন্য যতটুকু পেরেছি ক্যামেরা বন্দি করে নিয়েছি। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। ঈদের 4 থেকে 5 দিন পরে বাবার বাড়িতে ঘুরতে এসেছি। একদিকে মনে খুব আনন্দ লাগছিল যে অনেক দিন পরে বাবার বাড়ি, আর অন্যদিকে নিজের পছন্দের একটি পিঠা খেতে পারবো, তার জন্য খুব আনন্দ লাগছে। এই পিঠাটা বানানোর জন্য প্রথমে চালের আটা দিয়ে খামির করে নিই। আমাদের অঞ্চলে এই পিঠাটাকে ঝাল সামোসা পিঠা বলে থাকে। এই পিঠাটা আমরা ঝাল ঝাল বানাবো, এজন্য আলু ভাজি আর ব্রয়লার মুরগি সুন্দর করে আগে থেকে ভাজি করে রেখেছি। কোনো কোনো অঞ্চলে এই পিঠাটা মিষ্টি করেও বানিয়ে থাকে। আমরা যেহেতু ঝাল ঝাল পছন্দ করি, এজন্য ঝাল জিনিসই বেছে নিই। খামিরটা হয়ে গিয়েছে, এজন্য খামিরটা আটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে। খামিরটা যদি ভালো না হয় পিঠাটাও ভালো হবে না, এর জন্য খুব ভালো করে ডলে নিতে হবে। আমরা এখানে 3 জন পিঠা বানানোর জন্য বসে পড়েছি। আমি, আমার মামি আর আমার খালামণি। একসাথে অনেকগুলো পিঠা বানানো হবে, এর জন্য সবাই মিলে পিঠা বানালে খুব তাড়াতাড়ি পিঠাগুলো বানানো হবে। এই পিঠাটা বানাতে একটু দেরি হয়, কারণ রুটির মতো আগে খামির বানিয়ে নিতে হয়। এই যে দেখতেই পাচ্ছেন, আমার খালামণি বড় একটা রুটি বানিয়ে নিয়েছে। আপনারা কেউ কেউ ভাবতে পারেন, আপু এত বড় রুটি কেন বানানো হচ্ছে? রুটি বানানোর পরে আবার কেটে নিচ্ছেন কেন? কারণ রুটি বানানোর পরে আবার কেটে নিয়েই পিঠাটা বানাতে হয়। এই যে যেটা দিয়ে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন, এটা একটা বড় বয়মের ঢাকনা। চাইলে যে কোনো ঢাকনা বা গোল কিছু দিয়ে এই পিঠাটা তৈরি করা যায়। আবার কেউ কেউ মেশিন দিয়েও পিঠাটা তৈরি করে। আমার কাছে সবসময় ভালো লাগে হাতে বানিয়ে পিঠাটা তৈরি করতে, এতে দেখতেও সুন্দর লাগে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কেটে রাখা রুটির ভিতরে প্রথমে পুর দিয়ে ভরে নিতে হবে, এরপর আঙ্গুল দিয়ে আলতো হাতে আস্তে আস্তে করে মুড়িয়ে নিতে হবে। খুব বেশি চাপ দিলে এতে ভেঙে যেতে পারে বা ফেটে যেতে পারে। আমার ছোট মামি বলছিল শুধু এক স্টাইলে বানালে হবে, আর এক স্টাইল করে বানিয়ে দেয়। এই যে আমার মামির নতুন স্টাইলের পিঠা বানানো, দেখে আবার কেউ হাসেন না। যাই হোক, কথা বলতে বলতে একই ভাবে সবগুলো পিঠাকে বানিয়ে নিয়েছি। আমাদের পরিবারটা আবার অনেক বড়, এজন্য অনেকগুলো পিঠা একসাথে বানিয়ে নিয়ে। শুধু পিঠা বানিয়ে বসে থাকলেই হবে, এবার ভাজতে হবে। এই লাস্ট পর্যায়ে ভাজার সময় হয়ে গেল একটা অঘটন। পিঠা বানানো প্রায় মোটামুটি শেষ হয়ে গিয়েছিল, হঠাৎ কারেন্টটাও চলে গিয়েছিল। সবগুলো পিঠা ভাজানো হবে কারেন্টের চুলায়, এদিকে বিদ্যুৎটাও চলে গিয়েছিল। সবাই ভাবছিল একটু পরেই চলে আসবে আর পিঠাগুলো ভাজবে। এমন করতে করতে আধা ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা পার হয়ে গেল, কারেন্টের কোনো নাম। আমাদের বাসায় আবার সবকিছু কারেন্টের চুলায় রান্না করে। এইদিকে গ্যাসের চুলাটাও নষ্ট হয়ে গিয়েছে। অনেক অপেক্ষা করার পর যখন মাটির চুলায় রান্না করার সিদ্ধান্ত নেয় এবং মাটির চুলা জ্বালানো হয়ে যায়, ঠিক সেই সময় কারেন্টটাও চলে আসে। বিদ্যুৎ চলে আসার পরে সবগুলো পিঠা কারেন্টের চুলায় ভেজে নিয়ে। যাই হোক, একটু কষ্ট হয়েছে, কিন্তু সবকিছু ভেজে নিয়েছি আলহামদুলিল্লাহ। আমার ভাজা দেখে আমার জামাই কষ্ট সহ্য না করতে পেরে বলছে, দাও আমি একটু ভেজে। যাই হোক, সে ভাজবে, ভাজা শুরু করে দিল। দুজন মিলে ভাগাভাগি করে সবগুলো পিঠা ভাজিয়ে নিয়েছি।